ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার উদ্যোগ, সোমবার মন্ত্রিসভায় উত্থাপন। নারী নির্যাতনের প্রতিবাদে আজও বিক্ষোভ। এইচএসসি পরীক্ষা বাতিলে কেউ খুশি, কেউ হতবাক। প্রভাব বিশ্ববিদ্যালয় ভর্তিতেও 9 বোর্ড চেয়ারম্যান ও মন্ত্রণালয়কে আইনি নোটিশ। শীতে করোনা মোকাবেলায় জেলা পর্যন্ত আইসিইউ সেবা প্রস্তুত, জানালেন প্রধানমন্ত্রী। ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক উদ্বোধন। ভারতে করোনা টিকা আসলে স্বল্পমূল্যে পাবে বাংলাদেশ, আশ্বাস নতুন হাই কমিশনারের। সীমান্তে হত্যা বন্ধে রাখবেন কার্যকর ভূমিকা। করোনায় জিডিপি প্রবৃদ্ধি 1.6% নামার পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টায় সরকার, জানালেন মুখ্য সচিব। এবং 2000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। ফরিদপুর আওয়ামী লীগের সাবেক 2 নেতার স্ত্রী সহ 5 জনের 88 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত রাত 10টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান এবং আমি তাসনিম জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার মুঠোফোনে কথা বলেন তিনি। বলেন, এরই মধ্যে আইনের খসড়া তৈরি করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে তা উত্থাপন করবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান রেখে আইন উত্থাপনের নির্দেশ দিয়েছেন। এখন আমরা আগামী সোমবার এটা মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উত্থাপন করব। জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন যে সেইখানে সংশোধন করে এটা মন্ত্রিসভায় উত্থাপন করব। আমার কথা হচ্ছে মন্ত্রিসভায় আমি উত্থাপন করে নেই, তারপরে কি হচ্ছে আপনারা তো জানতে পারবেন। এবং অবশ্যই এটাই সঠিক যে আমাদেরকে এটা কনসিডার করতে হচ্ছে। সাজা তো ধর্ষণের কমার তো প্রশ্নই ওঠে না, বাড়বে, এটা তো স্বাভাবিক। এদিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী সংগঠন ও সচেতন নাগরিক সমাজ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এক দফা দাবিতে সকাল 11টা থেকে বেলা 2টা পর্যন্ত চলে প্রতিবাদ। কোথাও কোথাও ঘটেছে হামলার ঘটনাও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে পঞ্চম দিনের মতো আন্দোলনে নামে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা। এভাবে অনিশ্চয়তা আমরা তো বের হতে পারবো না রাস্তাঘাটে। এটা সারা বাংলাদেশের মানুষের দাবি, যাতে তাদের মেয়েরা, মারা, বোনেরা নিরাপদে রাস্তায় বের হতে পারে। সরকারের দিক থেকেও কিছু বক্তব্য আসছে, যেটার ব্যাপারে আমরা মোটেও সন্তুষ্ট নয়। আরো বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে হবে এই গভর্নমেন্টকে। ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী এই প্রতিবাদ আরো জোরদার করতে শুক্রবার মহাসমাবেশের ডাক দেয় তারা। জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। আগামীকাল 9 তারিখ বিকাল 3টায় এই শাহবাগ মোড়ে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মৌলভীবাজারের চলমান নারী নির্যাতন ধর্ষণ বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে হামলা করেছে ছাত্রলীগ। এ সময় 6 শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে শহরের চৌমোহনা এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ছাত্র সমাজের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এছাড়াও বগুড়ার সাতমাথা এলাকায় কালের কণ্ঠ শুভ সংঘ সহ বিভিন্ন সচেতন সমাজ ও সচেতন নাগরিকের ব্যানারে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি বিভাগ ও জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে বিএনপি। নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। প্রতিবাদ সভা হয় বরিশাল, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ আরও অনেক জেলায়। এ সময় নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ছত্রছায়া ও বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।
হঠাৎ যেন ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের মামলায় 2 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে গ্রেফতার 11 আসামির মধ্যে 10 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হলো। এর মধ্যে একজন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকায় 2 শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ময়মনসিংহ, যশোর সহ আরও কয়েকটি জেলায়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুলের আদালতে তোলা হয় আসামি কালাম ও মাইনুদ্দিন শাহেদকে। শুনানি শেষে 3 মামলায় কালামের 10 দিন ও শাহেদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 4 দিন 3 দিন মোট 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হলো আবুল কালামের। সন্দিগ্ধ আসামি মাইনুদ্দিন শাহেদ তাকে ধর্ষণের চেষ্টা মামলায় 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত। 2 দিনের রিমান্ড শেষে এই মামলার অপর আসামি ইউপি সদস্য মুয়াজ্জেম হোসেনকে বিকেলে একই আদালতে তোলা হয়। ধর্ষণের ঘটনার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয় মুয়াজ্জেম সোহাগ। অপর সন্দিগ্ধ আসামি স্থানীয় ওয়ার্ড মেম্বার সোহাগ, তারা 2 জন আজকে মাননীয় আদালতে এই মুহূর্তে ফৌজদারি কার্যবিধির 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করছেন। এর আগে ভোরে হবিগঞ্জের কালেঙ্গা ত্রিপুরা এলাকা থেকে এই মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে গ্রেফতার করে পিবিআই। এ নিয়ে গৃহবধূ নির্যাতনের মামলায় 11 জনকে গ্রেফতার করা হলো। এ ঘটনার বাইরে রাজধানীর উত্তর গোড়ানে 2 দিনে 4 শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গাজীপুরের কাশিমপুর এলাকায় 13 বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে 2 যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোরের বাগপাড়ায় দোকানির বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের তারাকান্দায় 3 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আন্দোলন, আসামিদের গ্রেফতার কিংবা আইন সংশোধনের উদ্যোগ, এত কিছুর পরও থেমে নেই ধর্ষণ। নির্যাতনের কিছু ঘটনার খবর আসলেও অনেক ঘটনা থেকে যাচ্ছে আড়ালেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন হতবাক বেশিরভাগ শিক্ষার্থী। পরীক্ষা পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন হতে পারত বলে মত তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে কাজ করবে কর্তৃপক্ষ। লাবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জেএসসি এবং এসএসসি সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে গেল মার্চে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতের প্রায় 6 মাস পর সিদ্ধান্ত আসলো এবার হচ্ছে না এইচএসসি পরীক্ষা। এর পরিবর্তে পরীক্ষার্থীদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। তবে সরকারের সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী যেমন খুশি হয়েছেন, তেমনি অনেকে আবার বিভ্রান্ত, হতবাক। 2 বছর প্রিপারেশনে যদি আমরা পরীক্ষা না দিতে পারি তো এখানে কি বলবো আর, যে আমরা হয়তো পরীক্ষা দিলে রেজাল্ট আসলে আমরা অনেক কিছু করতে পারতাম বা ভালো কোনো ভার্সিটিতে চান্স পেতাম। আমাদের পরীক্ষা এখন যদি নেওয়া হতো তাহলে আমাদের অনেকে করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা ছিল। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এইচএসসির গণ্ডিতে থাকা প্রায় 14 লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মনে। জেএসসি কিংবা এসএসসি পরীক্ষায় খারাপ করেছেন, এইচএসসি পরীক্ষায় সেটি পুষিয়ে নিতে চান, এমন সুযোগ থাকছে না শিক্ষার্থীদের। আর এখানেই এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ঘাটতি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। জেএসসি এরপরে এসএসসিতে রেজাল্ট অনেক খারাপ করছে, কিন্তু আমাদের সাথে ইন্টারে মানে গোল্ডেন প্লাস পাইছে এরকম অনেক আমার মানে সহপাঠী ছিল। এখানে হচ্ছে যে যারা মানে তাদের লক্ষ্য অনুসারে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের হতাশা তৈরি হতে পারে, কিন্তু আমরা মনে করি যে পরীক্ষাটা যে কোনো মূল্যে নিতে পারলেই ভালো ছিল। পরীক্ষা ছাড়া এবারের এইচএসসির ফল প্রকাশ হবে ডিসেম্বরে। সেই ফলাফলের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করবেন শিক্ষার্থীরা। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে হবে এখনো জানা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এই ফলাফল যখন হবে এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল হওয়ার পর তখন বিশ্ববিদ্যালয়ে যথাযথ যে ফোরামগুলো আছে, জেনারেল অ্যাডমিশন কমিটি, একাডেমিক কাউন্সিল, তখন এই বিষয়গুলো সেখানে আবার কোন মানদণ্ডে, কোন শর্ত, কি নিয়ম, ওই ফোরামে পরিণত হয়। তো আমাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার সব রকমের প্রস্তুতি ছিল সরকারের। 8 মাস আগে গত ফেব্রুয়ারিতে প্রশ্নপত্র ছেপে জেলায় জেলায় পাঠানো হয়েছিল। প্রস্তুত ছিল 14 লাখ পরীক্ষার্থীও। কিন্তু করোনার কারণেই ঘটে বিপত্তি। তবে দেশে এখন সবকিছু অনেকটা স্বাভাবিক থাকায় পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ অনেক শিক্ষার্থীর।
প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। জেএসসি ও এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির ফল প্রস্তুতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং 9টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী শতাব্দী রায়ের পক্ষে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এই নোটিশ পাঠান। শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কা থেকে জেলা পর্যন্ত হাসপাতালে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জের ইতনা মিঠামইন অষ্টগ্রাম সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, সারা দেশকে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। শাহালি জয়ের রিপোর্ট। রোদ আছড়ে পড়া জলের বুক চিরে এগিয়ে যাচ্ছে ছোট বড়। হাওড় বেষ্টিত কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হলো নতুন দিগন্ত। হাওড়ের বুক চিরে ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় 30 কিলোমিটার সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টিনন্দন এই সড়ক শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না, বাড়াবে পর্যটনের সম্ভাবনাও। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগ এবং প্রচেষ্টাতেই নির্মাণ হয়েছে এই সড়ক। নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে। আলোচনায় উঠে আসে করোনা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ যদি বেড়ে যায় তা মোকাবেলা করার প্রস্তুতিও নিয়ে রেখেছে সরকার। কমিউনিটি ক্লিনিক তৈরি করে তার মাধ্যমে 30 প্রকার ওষুধে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছি, প্রাথমিক চিকিৎসা সেবা, পাশাপাশি এই সমস্ত উপজেলা এবং জেলা হাসপাতালগুলোকে উন্নত করে দিচ্ছি। এবং করোনা ভাইরাস যেমন গতবার শীতকালে শুরু হয়েছিল, আগামী শীতকালে আবার আসতে পারে, সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা তাৎক্ষণিকভাবে প্রায় 2000 ডাক্তার, 3000 নার্স নিয়োগ দিয়েছি, টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হতে পারলেও শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সংসদ টিভির মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। মানে পনির এখন উৎপাদিত হয়ে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার করলেন বাংলাদেশে দায়িত্ব পাওয়া ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেওয়ার পর সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে এই অঙ্গীকার করেন। ভারতের ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশকে স্বল্প মূল্যে সরবরাহ করা ছাড়াও দুদেশের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দেন বিক্রম দোরাইস্বামী। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। শুরু করেন বাংলায়। আমি কথা দিচ্ছি যে এখানে থাকতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমিও বাংলা ভালো করে শিখে হবে। এরপর আনুষ্ঠানিক বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল, আছে এবং থাকবে। নাও and always. প্রশ্নোত্তর পর্বে নতুন হাই কমিশনার জানান, সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। It's not a simple solution, but it's an important solution which we must all try to find together. I can't say more than that at this point, but I can assure you of my hardest effort on this. বাংলাদেশ ভারত উভয়ের কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে উল্লেখ করে এই ভারতীয় দূত বলেন, ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশকে স্বল্প মূল্যে সরবরাহ করবে তার দেশ। Bangladesh and India are among the two countries that actually have capacity to produce vaccines. So we would love to be able to do this with our Bangladeshi partners in a way that provides the vaccines at the most affordable price point. দুদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন প্রকল্পগুলো গতিশীল করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন বিক্রম দোরাইস্বামী। Through cooperation and through the closest effort to rebuild economic ties, we hope we can both resume economic growth where it left off. এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন নতুন হাই কমিশনার।
লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে 1441 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 5460 জন এবং মোট আক্রান্তের সংখ্যা 3,74,592 জন। এছাড়াও একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1685 জন সহ মোট সুস্থ হল 2,88,316 জন। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM আমিন উদ্দিন। মাহবুব আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। বৃহস্পতিবার আমিন উদ্দিনকে নিয়োগের প্রজ্ঞাপন দেয় আইন মন্ত্রণালয়। আমিন উদ্দিন 3 দশক ধরে সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করে আসছেন। 1989 সালের 28 অক্টোবর তিনি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন। সাভারের বিরুলিয়া একটি কারখানায় আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কিভাবে আগুনের সূত্রপাত হলো এবং আগুন কি এখনো জ্বলছে কিনা, ফায়ার সার্ভিসের কতটি ইউনিট কাজ করছে, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সাভারের বেরুলিয়ার খাগান এলাকায় যে একটি চায়না কারখানার ভয়াবহ আগুনের ঘটনায় কিন্তু 3 ঘন্টা পর কিন্তু আগুন জ্বলছে এবং 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখন কিন্তু সেই আগুন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা শেষ করেছে এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আসছে। আপনার সাথে একটু কথা বলি। আপনি এই মুহূর্তে আগুনের কি অবস্থা? আগুন অবস্থা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এখন আমরা ড্যাম্পিং এর কাজ করতেছি। কোনো পরিমাণ ক্ষতি হয়েছে? ক্ষতি এবং উদ্ধার কারণ আমরা তদন্ত পরে বলতে পারবো আর কি। ভিতরে কি অবস্থা দেখছেন? ভিতরের অবস্থা আমরা আসার পরে আমি যখন প্রথমে আসলাম আমি পুরো ফ্যাক্টরিতে প্রায় আগুন দেখতে পেলাম। অতি দ্রুত আমি ব্যবস্থা নেওয়ার কারণে অল্প সময়ের মধ্যে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে নিই। তারা বলছে যে প্রায় 3 ঘন্টার মতো আগুন জ্বলছে। না, এরা এটা যেটা বলছে এটা সঠিক না। আমাদেরকে যখন সংবাদ দিচ্ছে রাস্তা কিছু জ্যাম ছিল, তারপরও সেটাকে ওভারকাম করে আমরা অল্প সময়ে কিন্তু দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। ধন্যবাদ। যেমনটি আসলে বলছেন যে তারা এখানকার যে কারখানার লোক বলছে 7:20 আগুন শুরু হয়, এরপর পরেই কিন্তু সাভার ইপিজেডের ফায়ার সার্ভিস এবং তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এই ছিল আমার। আপনাকে ধন্যবাদ। দর্শক, নাজমুল যুক্ত ছিলেন আমাদের সাথে, অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন। এবারে অন্য প্রসঙ্গ। এবার করোনার প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 1.6% নেমে আসবে বলে মনে করছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এমন পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থাটি। এই বাস্তবতায় সরকারকে নতুন করে প্রবৃদ্ধির হার মূল্যায়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকেরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। চলতি অর্থবছরে 8.2% প্রবৃদ্ধি অর্জন করবে এমন লক্ষ্য নিয়েই বাজেট ঘোষণা করে সরকার। তবে করোনার ধাক্কায় পাল্টে গেছে বিশ্ব অর্থনীতির সব হিসাব নিকাশ। পৃথিবী জুড়েই বেড়েছে দারিদ্র্য, কর্মহীন মানুষ ও অর্থনৈতিক অনিশ্চয়তা। সেই শঙ্কার কথাই জোরালোভাবে উঠে এসেছে বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে। সংস্থাটি বলছে মূলত করোনায় অর্থনীতি পুনরুদ্ধারের গতিশ্রুত হওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 1.6% নেমে আসবে। এমনকি আগামী অর্থবছরেও প্রবৃদ্ধির পূর্বাভাস মাত্র 3.4%। বিশ্বব্যাংক বলছে কেবল বাংলাদেশ নয়, এবার ভারতের অর্থনীতি 9.6% সংকুচিত হবে। অন্যদিকে ভুটানে প্রবৃদ্ধি হবে 1.8% আর নেপাল ও পাকিস্তানে প্রবৃদ্ধি নেমে আসবে 1%-এরও নিচে। বিশ্বব্যাংক বলছে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দিনমজুর, অনানুষ্ঠানিক খাতের শ্রমিক ও উৎপাদন খাতের বেতনভুক্ত কর্মীরাও। বেসরকারি খাতের বিনিয়োগেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশ্বব্যাংকের যে হিসাবটা দিয়েছে সেটা হয়তো একটু কম হতে পারে, কিন্তু আমরা কিন্তু 3% বেশি হয়তো আমরা করতে পারবো। ভারতের চাইতে আমরা অনেক ভালো করছি, কিন্তু বাস্তবসম্মত দৃষ্টিতে দেখলে আমাদের গ্রোথটা যদি এই অর্থ বছরে 20-21 অর্থ বছরে হয়ও এটা 2 থেকে 3% বেশি হয়তো হবে না। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসএমই সেক্টরকে সাপোর্ট দেওয়া, কারণ আনএমপ্লয়মেন্ট যদি বেড়ে যায়, জব যদি ক্রিয়েশন না করতে পারি আমরা ইনফর্মাল সেক্টরে,
আমরা যদি ওয়েলথ ডিস্ট্রিবিউশন না করতে পারি তাহলে কিন্তু সামনের দিনগুলোতে আমরা আশঙ্কা করছি আমরা প্রবলেমে পড়তে পারি। অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে বিশ্বব্যাংক জানিয়েছে, করোনার কারণে কর খাতের সংস্কার বিলম্বিত হলে কিংবা বড় প্রকল্পগুলোর খরচ বাড়লে আর্থিক খাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এছাড়া বিদেশি ক্রেতাদের কাছে তৈরি পোশাকের চাহিদা কিছুটা স্বাভাবিক হলেও তৈরি পোশাক রপ্তানি প্রবাহ এখনও টেকসই নয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। পরিস্থিতি খুব খারাপ না হলে বাংলাদেশের অর্থনীতি খুব শিগগিরই আগের অবস্থানে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কালকাউস। এছাড়াও করোনার দ্বিতীয় ঢেউ এলে তা প্রতিহত করার প্রস্তুতি বাংলাদেশে রয়েছে বলে জানান তিনি। আমরা অন্যান্য বিশ্বের সঙ্গে হিসাব করে দেখছি এত দ্রুত আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পরিস্থিতি 100% এখনো হয়নি। পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং এক্ষেত্রে এই যেমন ধরেন বিভিন্ন ত্রাণ সহায়তা ছিল, এর সাথে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 31টি নির্দেশনা, এর সাথে ছিল 21টি প্রণোদনা। চরম দুশ্চিন্তার সঙ্গে করে পদে পদে ভোগান্তি আর অনিশ্চয়তা নিয়েই বিমানে চড়ছেন সৌদি প্রবাসীরা। কদিনের আন্দোলন, বিক্ষোভ আর বাড়তি অর্থ খরচের পর অনেকে পেয়েছেন টিকিট। এরপর করোনা টেস্টের বাধ্যবাধকতা, নানা দুর্ভোগ শেষে করোনার নেগেটিভ সার্টিফিকেট পেয়েছেন। আবার কেউ কেউ শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। ইশাদ সোহেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল দাস। সৌদি প্রবাসী আজাদ, নুরুল এবং আবু হানিফ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ফ্লাইট, বিমানবন্দরের রিপোর্টিং টাইম বিকেল 3টায়। কিন্তু প্রায় 4টা বাজলেও মহাখালী করোনা আইসোলেশন সেন্টারে ঘুরছেন করোনা সার্টিফিকেটের জন্য। 2টা থেকে শুরু করছি, লাইনের 2টার পরে বলছে 2:30 বাজে, 2:30 পরে 10 মিনিট পরে 3:30 এখন এভাবে করতে ক্রমান্বয়ে 30 মিনিট করে টাইম আওয়ার দিচ্ছে। বলতেছে আসবো, আমার ফ্লাইট 6টায়, সিলেট বিমান অফিসে বলছে 12টায় গিয়ে এয়ারপোর্টে ঢোকার জন্য। আপনি পাবেন, 100% পাবেন, আমি দিব আপনাকে রিপোর্ট 4টার মধ্যে যান। কর্তৃপক্ষের আশ্বাসে 4:15 নাগাদ করোনা সার্টিফিকেট ছাড়াই রওনা হন বিমানবন্দরের উদ্দেশ্যে। বিকেল 5টা, তখনও করোনা নেগেটিভ সনদ পাননি আবু হানিফ। সময় যতই গড়াচ্ছে বাড়ছে উৎকণ্ঠা। চরম উদ্বেগ নিয়ে অপেক্ষায় বিমানবন্দর টার্মিনালে, নজর মোবাইলে, ক্ষণগণনা মেসেজের। ফ্লাইট 6টা বাজে, এখন ফোন 5টা বাজে। ওখান থেকে এখন আবার ফোন দিয়েছি আমি, আমার ওখানে লোক দাঁড়া করা আসছি, এ বলছে যে 5টার ভিতরে আসবে। অবশেষে 5:30 নাগাদ শেষ হলো তাদের অপেক্ষার প্রহর। এসেছে বহুকাঙ্ক্ষিত করোনা নেগেটিভ ফলাফল। অবস্থা আমারও ফোন দিতে, আমার মোবাইল এখন মেসেজ আসে না, কিন্তু এর ফোন দিতে পাইতে এখন ফটোগ্রাফি আনতে। শুরুতে ভিসা ইকামার মেয়াদ নিয়ে চিন্তা, তারপর কদিনের আন্দোলন বিক্ষোভ শেষে বিমানের টিকিট প্রাপ্তি, শেষে করোনা সার্টিফিকেট নিয়ে চূড়ান্ত দুশ্চিন্তা সঙ্গী করেই শেষমেশ বিজয়ের হাসি। এমন প্রাপ্তির হাসি এখন অনেকেরই। সজল দাস, নিউজ 24, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় 3 দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে ঐক্যমতের ভিত্তিতেই এই দাবি তুলে ধরেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এ সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দুর্গাপূজার সার্বজনীন উৎসব হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের এই দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। হিন্দু সমাজের মধ্যে একটি গ্লানিবোধ তাদের মধ্যে রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সহৃদয়ভাবে আবেদন জানাতে চাই, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে 3 দিনের সরকারি ছুটি অনতিবিলম্বে পূরণ করা হোক। সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সংবিধানে কিন্তু সমান অধিকার দেওয়া হয়েছে। তাহলে আমার কোন কোন জায়গায় আমার অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে সেগুলো অবশ্যই তুলে ধরা উচিত এবং আমি মনে করি আপনারা যৌক্তিকভাবে এসে আপনাদের কথাগুলো বলছেন। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। ট্রাম্প বাইডেনের মতো ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কমলা হ্যারিসের বিতর্কেও
মূল আলোচ্য বিষয় ছিল করোনা মোকাবেলা। এছাড়াও পেন্স কমলার বাকযুদ্ধে স্থান পায় বর্ণবাদ, বেকারত্ব, জলবায়ু সহ জাতীয় গুরুত্বপূর্ণ নানান ইস্যু। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, আপনাকে স্বাগত। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দুই ভাইস প্রেসিডেন্টের প্রার্থীর বিতর্ক কিভাবে মূল্যায়ন করবেন এবং কি জানাতে চাচ্ছেন এই নির্বাচন সম্পর্কে আমাদের? ভাইস প্রেসিডেন্টের যে বিতর্কটি, এটি আসলে কখনোই অতটা গুরুত্ব পায় না এইবার যতটা পেয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুজনই বয়সের দিক থেকে অনেক সিনিয়র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৪ বছর এবং জো বাইডেনের বয়স ৭৬ বছর। সেই ক্ষেত্রে আসলে একটা শঙ্কা রয়েছে, আপনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, জো বাইডেনেরও কিছু শারীরিক সংকট রয়েছে। এরকম একটি অবস্থায় যদি প্রেসিডেন্টের পদটি কোনো কারণে শূন্য হয়, তাহলে সেই দায়িত্বটি পালন করতে হবে ভাইস প্রেসিডেন্টকে। ফলে এইবারের বিতর্কে খুবই মনোযোগ ছিল, সবার দৃষ্টি ছিল ভাইস প্রেসিডেন্টের দিকে। তার মধ্যে কামালা হ্যারিস এই প্রথম কোন নারী এত বড় দলের একটি মনোনয়ন পেয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে আগ্রহ আরো বেশি ছিল। এবং কামালা হ্যারিস তিনি নিজে সেনেটর, আগে তিনি অ্যাটর্নি ছিলেন, ফলে তিনি যেভাবে করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে তিনি আক্রমণ করেছেন, যুক্তি খণ্ডন করেছেন এবং নিজেদের অবস্থানগুলো তুলে ধরেছেন, সেদিক থেকে কামালা হ্যারিস অনেকখানি এগিয়ে রয়েছেন। অন্যদিকে জো বাইডেন তিনি সাধারণভাবে একটু কম কথা বলেন, শান্ত। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যেরকম একটি কম্বিনেশন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক ভোকাল, মাইক পেন্স অনেক চুপচাপ। অন্যদিকে কামালা হ্যারিস অনেক ভোকাল আর জো বাইডেন অনেক চুপচাপ। ফলে এই যে দুটো জুটি, এটির একটা যে কম্বিনেশন, দুই দিক থেকেই দুজনেই সেই কম্বিনেশনটা ফুলফিল করতে পেরেছেন বলে অনেকে মনে করছেন। 9টি ইস্যুতে আসলে এই বিতর্কটি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে করোনা নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তবে প্রথমেই প্রশ্নটি করা হয়েছিল কামালা হ্যারিসকে, যদি তারা সরকারে থাকতেন তাহলে তিনি কি করতেন। এই প্রশ্নটির জবাব কামালা হ্যারিস তিনি শুধু কন্ট্রাক্ট ট্রেসিং এর কথা বলেছেন, তবে তিনি বেশি সমালোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কতটা ব্যর্থ হয়েছে সেদিকেই বেশি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সুলতান রহমান, মার্কিন নির্বাচনের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন। আওয়ামী লীগ নেতা সহ 5 জনের 88টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেম ইমরুল কায়েস এই আদেশ দেন। সিআইডি বলছে, তদন্তে প্রাথমিকভাবে 2000 কোটি টাকা অবৈধ উপায়ে অর্জন ও পাচারের তথ্য পাওয়া গেছে। বিষয়টি এখনও তদন্তাধীন আছে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। গত 16 জুন রাতে ফরিদপুর জেলার মোল্লাবাড়ি সড়কে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে 2 দফা হামলার ঘটনা ঘটে। এরপর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়। 7 জুলাই পুলিশের হাতে গ্রেফতার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল সহ মোট 18 জন। এরপর শহরের এক সময়ের প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় হওয়া মামলায় 2000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে আওয়ামী লীগ নেতার সহ 5 জনের 88টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল নিউজ 24-কে এই তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তা তিনি একটি অ্যাপ্লিকেশন করেছে এবং সেই অ্যাপ্লিকেশনে বলেছে যে এই 88টি অ্যাকাউন্ট জব্দ করা, ফ্রিজ করার জন্য তিনি আবেদন করেছেন। মহানগর আদালত এই আবেদনটি মঞ্জুর করেছেন। অ্যাকাউন্ট জব্দ হওয়া অপর 3 জন হলেন আসামি বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভিন, রুবেলের স্ত্রী সোহেলি ইমরোজ পুনম এবং আবুল সাদেক মুকুল। সিআইডি পুলিশ বরকত ও রুবেলের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তে নামে। তদন্তে 2000 কোটি টাকা অবৈধ উপায়ে অর্জন ও পাচারের তথ্য পাওয়া গেলে ঢাকার কাফরুল থানায় মামলা করে সিআইডি। বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমরা পেয়েছিলাম, যেহেতু মানি লন্ডারিং এর মামলা, তো আমাদের প্রয়োজন ছিল ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার জন্য। তো আজকে আমাদের আদালত সেই অনুমতিটা দিয়েছে। এই রুবেল বরকত এবং তাদের ওয়াইফ বা যে সমস্ত নাম দিয়ে তারা ব্যবসাপাতি করতেন, সেগুলোর 88টা অ্যাকাউন্টে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এর আগে 1000 কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
প্রথমবারের মতো বাংলাদেশের রিজার্ভ ছাড়ালো $40 বিলিয়ন মাইল ফলক। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আসছে ব্যাপক হারে। এছাড়া রফতানি আয়ও আসছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ, যে রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে টানা 3 মাসে রেমিটেন্স রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গেল 2019-20 অর্থ বছরের মোট রেমিটেন্সের 1/3 বেশি। বিসিবি প্রেসিডেন্টস কাপ নামেও অনুষ্ঠিত হবে ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্ট। বোর্ডের নিজস্ব উদ্যোগে আয়োজন করা হলেও খেলোয়াড়দের আর্থিক সুযোগ সুবিধার কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়া মাঠের কার্যক্রম সচল রেখে অন্য বোর্ডগুলোকে বার্তা দিতে চায় বিসিবি। অনুশীলন শুরুর আগে কাল ক্রিকেটারদের করোনা টেস্ট। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিশ্রামে না থেকে ব্যক্তিগত উদ্যোগে শেরেবাংলায় অনুশীলনে মুশফিক সোহানরা। একাডেমি প্রাঙ্গণে ব্যস্ত হাই পারফরমেন্স ইউনিট। এইচপি এবং জাতীয় দল নিয়ে 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে ত্রিদলীয় ওয়ানডে সিরিজ, যার নামকরণ বিসিবি প্রেসিডেন্টস কাপ। স্পন্সর ছাড়া এই টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবা হলেও ক্রিকেটারদের সুযোগ থাকছে আর্থিকভাবে লাভবানের। বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে এটাকে আমরা বলছি। ফিনান্সিয়াল ম্যাটার্সগুলো অবশ্যই আমাদের কনসিডারেশনে আছে, আমরা বাট কি ফর্মে দেব বা কিভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করা যাবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। 10 অক্টোবর থেকে শুরু হচ্ছে 3 দলের অনুশীলন, তবে তার আগে করোনা টেস্ট আনা হবে জৈব সুরক্ষা বলয়ে। আমরা বায়োবাবল এনভায়রনমেন্টের মধ্যে সবাইকে নিয়ে আসবো, যারা প্লেয়াররা তো থাকবেন অবশ্যই তারা, এবং অন্যান্য যে সাপোর্ট স্টাফ যারা থাকবেন তাদেরকে, আমাদের গ্রাউন্ডসম্যানরা থাকবেন, এছাড়া অন্যান্য যে লজিস্টিক্সে যারা কাজ করবেন। বাতিল হয়েছে টাইগারদের লঙ্কা সফর, জানুয়ারিতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। করোনাকালে মাঠের কার্যক্রম সচল রেখে অন্য বোর্ডগুলোকে বার্তা দিতে চায় বিসিবি। এখন পর্যন্ত এফটিপি কমিটমেন্টে যেভাবে আছে সেভাবেই আছে। আমাদের সাথে আলোচনা হচ্ছে, তারা কিছু ইনফরমেশন আমাদের কাছে চেয়েছে, আমরা সেগুলো প্রোভাইড করেছি। অফকোর্স এটা একটা মেসেজ তো যাবেই, আমাদের মূল উদ্দেশ্যই কিন্তু এটা। আপনাদের সাথে আমাদেরও একমত যে খেলাটা শুরু হলে কিন্তু শুধুমাত্র প্লেয়াররাই যে বেনিফিটেড হবে তা না, আমরা যারা স্টেক হোল্ডার, যারা আমাদের ক্লাবগুলো আছে, আমাদের বিভিন্ন পর্যায়ে যারা আছে, সবাই কিন্তু এর সাথে সম্পৃক্ত। নভেম্বরে 5 দল নিয়ে টি-20 টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির। বিদেশি ক্রিকেটাররা খেলবেন কিনা এখনও চূড়ান্ত হয়নি। দীর্ঘমেয়াদী চুক্তিতে ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি। আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার উদ্যোগ, সোমবার মন্ত্রিসভায় উত্থাপন। নারী নির্যাতনের প্রতিবাদে আজও বিক্ষোভ। এইচএসসি পরীক্ষা বাতিলে কেউ খুশি, কেউ হতবাক। প্রভাব বিশ্ববিদ্যালয় ভর্তিতেও। 9 বোর্ড চেয়ারম্যান ও মন্ত্রণালয়কে আইনি নোটিশ। শীতে করোনা মোকাবেলায় জেলা পর্যন্ত আইসিইউ সেবা প্রস্তুত, জানালেন প্রধানমন্ত্রী। ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক উদ্বোধন। ভারতে করোনা টিকা আসলে স্বল্প মূল্যে পাবে বাংলাদেশ, আশ্বাস নতুন হাই কমিশনারের। সীমান্তে হত্যা বন্ধে রাখবেন কার্যকর ভূমিকা। করোনায় জিডিপি প্রবৃদ্ধি 1.6% নামার পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টায় সরকার, জানালেন মুখ্য সচিব। এবং 2000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। ফরিদপুর আওয়ামী লীগের সাবেক 2 নেতার স্ত্রী সহ 5 জনের 88 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।